সব দোষ নাজমুল হোসেন শান্তর। কেন তিনি রান আউট হলেন? সব দোষ তানজিদ তামিমের। কেন তিনি 100 স্ট্রাইক রেটে 62 করে আউট হলেন? আপনাদের সব দোষ নিতে হবে। আপনারা জানেন না লিটন দাসের সবশেষ 8 ম্যাচের স্কোর কত? 6-1-0-0, তারপরে 2-4, তারপরে 0-0। আপনি জানেন না তাওহিদ হৃদয়রা গুগলি কিংবা আরমার কিংবা ভেতর আসা ডেলিভারি খেলতে পারে না? আপনারা জানেন না মিরাজদের গুগলি দিলেই তারা বোল্ড হয়ে যায় কিংবা এলবিডব্লিউ হয়ে যায়? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। কেন নাজমুল হোসেন শান্ত আপনি ওই রান আউটটা হতে যাবেন? কেন ওই রিস্কি রানটা নিতে যাবেন? তানজিদ তামিম, আপনার কি দরকার ছিল ওই শটটা খেলার? আপনি 62 করেছেন, ভুল করেছেন। 100 স্ট্রাইক রেট আপনি কেন 62 করবেন? আপনি 120 বল খেলে 62 করবেন। প্রচণ্ড হতাশা, ক্ষোভ এবং দুঃখ নিয়ে কথাগুলো আমি বললাম। বাংলাদেশ যে ব্যাটিংটা করলো শ্রীলঙ্কার বিপক্ষে, আপনি মনে করতে পারবেন কিনা যে কোনো একটা দল 7 উইকেট হারিয়েছে 5 রান তুলতে। আবার বলি, 5 রান তুলতে গিয়ে ওয়ানডেতে 7 উইকেট হারিয়েছে। ওয়ানডে ক্রিকেটের হিস্ট্রিতে এরকম ঘটনা আছে কিনা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যারা পরিসংখ্যানবিদ আছেন তারা খুঁজে দেখতে পারেন। একটা উদাহরণ মনে পড়ছে, শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা এবং ভারত এশিয়া কাপের ফাইনাল ছিল। আজন্তা মেন্ডিস নামে এক বোলার ছিলেন, তিনি এরকম মোটামুটি 8-10 রানের মধ্যে ভারতের 4-5 উইকেট নিয়ে খেলা শেষ করে দিয়েছিলেন। ওই ম্যাচে বোধহয় তিনি 6 উইকেট পেয়েছিলেন। যাই হোক, ওরকম একটা রিফ্লেকশন পেলাম। ভাই, কামিন্দু মেন্ডিস এন্টায়ার ক্যারিয়ারে উইকেট পাইছে 2টা, সবশেষ 6 ম্যাচে বল করে নাই। সেই বোলার প্রথম ওভারে উইকেট, তাকে আবার আরেক ওভারে বাংলাদেশ জোড়া উইকেট দিছে। হাসারাঙ্গা ডি সিলভা ফার্স্ট ওভারে বল করতে এসে 2 উইকেট। কামিন্দু এবং হাসারাঙ্গা দুজনে মিলে প্রথম 2-2-4 ওভার যখন করলেন, তাদের বোলিং ফিগারগুলো এরকম: হাসারাঙ্গার 2 ওভার 2 রান 3 উইকেট, কামিন্দু মেন্ডিসের 2 ওভার 3 রান 3 উইকেট, অর্থাৎ দুজনে মিলে 4 ওভারে 5 রান দিয়ে 6 উইকেট পাইছে। মানে আই এম সো ফ্রাস্ট্রেটেড। যে খেলাটা মনে হচ্ছিল বাংলাদেশ অনায়াসে না জিতলেও মোটামুটি ভালো একটা মার্জিনে জিতবে, উইকেট থেকে বোলাররা মানে নাও অ্যান্ড দেন খুব ভালো শার্প টার্ন পাচ্ছিলেন, আনইভেন বাউন্স হচ্ছিল। এই উইকেটে ব্যাটিং করা অতটা সোজা না। শান্ত এবং তানজিদ তামিমের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেট খুব ভালো, কিন্তু উইকেট গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে। উইকেট থেকে স্পিনাররা স্পিন আদায় করেছেন, কিন্তু সেটা এমনও ছিল না আপনি 5 রান তুলতে গিয়ে 7 উইকেট হারাবেন। শান্ত এবং তানজিদ তামিমের যে পার্টনারশিপটা, তারা 50-র পার্টনারশিপ পূর্ণ করলেন বোধহয় 52 বলে। মোটামুটি 15 ওভারে বাংলাদেশের রান ছিল 87, 100 রানে বাংলাদেশের 1 উইকেট। তারপরে শান্তর রান আউট, লিটন দাস সবশেষ 8 ইনিংসে 4টা শূন্য, যেটা আমি বললাম। অ্যাকচুয়ালি এই যে যখন ক্রিকেটারকে কোনো কিছু না করে, কোথাও পারফর্ম না করে যখন আপনি জাতীয় দলে নিয়ে আসবেন, তখন সেই ক্রিকেটার আপনাকে এরকম সার্ভিসই দেবে। অথচ সোহানকে আপনারা নেন নাই, লিটনকে আপনাদের যোগ্য বেশি মনে হয়েছে। আই এম নট এগেনস্ট লিটন, লিটনের এখানে কোনো দোষ নাই। যারা লিটনকে নিছে তারা ক্রিকেট খেলাটা বোঝেন কিনা, আর বুঝলেও 20 বছর আগের ক্রিকেট বোঝেন। এটা আমি আগেও বলছি, এখনও বলতেছি। এরা যতদিন থাকবে দল নির্বাচনে, বাংলাদেশ ক্রিকেটের এইরকম নির্বাচনই হবে। এরকম লিটনরা কোনো কিছু না করে দলে আসবেন, সোহানরা অনেক কিছু করে দলের বাইরে থাকবেন। তাওহিদ হৃদয়ের কথা মানে ধরেন, কামিন্দু মেন্ডিস এমন কি বোলার, তার বলে আপনি লাইন বুঝবেন না, তার বলে আপনি বোল্ড আউট হয়ে যাবেন। ব্যাট প্যাকেটের মাঝখানে বিরাট ফাঁক থাকবে, তার মানে কি আপনি গ্রিপটাই তো বুঝতে পারেন নাই। মিরাজ, শুধু মিরাজ না, লেগ স্পিনাররা যখন বল করে, একটু কোয়ালিটি লেগ স্পিনার হলে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করে, নতুন কিছু না, সেটা মানিয়ে নিতে হয়। গুগলিটা বুঝলেন না। মিরাজ এবং লিটন 2 ব্যাটসম্যান একই রকমভাবে গুগলিটা রিড করতে ভুল করলেন। এবং বাংলাদেশের স্কোর কার্ডটা যদি আপনি দেখেন, 0-1-0-1-0, মাঝখানে জাকের আলী। ওই যে লিটনের সবশেষ 8 ম্যাচের মতো 6-1-0-0-2-4-0-0। আমি কিন্তু নাম্বারগুলো আপনাদের মুখস্থ করিয়ে দিচ্ছি, আমাকে একটা ক্রেডিট দিন। ক্রেডিট বাংলাদেশ টিমের নির্বাচকদেরও দেন, এত জঘন্য দল নির্বাচনের জন্য। যে প্লেয়ারদের ব্যাটে রান নাই সেই প্লেয়ারদের এনে বসিয়ে দেওয়ার জন্য, এবং একই সঙ্গে সেই প্লেয়াররা তাদেরকে যে ভ্যালুটা করা হয়েছে সেই ভ্যালুটা তাদের কাছে যে ম্যাটার করে না, এরকম পারফরমেন্স সেটার প্রমাণ।
এই ম্যাচের ভিডিওটা বা এই আলোচনাটা আমি যখন করছি তখন বাংলাদেশের খেলা শেষ হয়ে আমি ধরেই নিয়েছি বাংলাদেশ এই ম্যাচ হারবে, অথচ এই আমি এক্সপেক্ট করছিলাম বাংলাদেশ মোটামুটি কনভিনসিংলি ম্যাচটা জিতবে। ভাই ট্রাস্ট মি, রাতের খাবার রেডি করার জন্য ওভেনে খাবার গরম করতে দিছি, গরম করে খাবারটা আবার রেডি করে আমি জাস্ট গিয়ে বসছি, বসে দেখি 5 উইকেট নাই। আমি জিনিসটা না মিলাইতে পারি নাই যে এইটাও সম্ভব, এইটাও হইতে পারে। তারপর এক এক করে আপনার দেখলাম আসলে কি হচ্ছে, আপনারাও দেখেছেন কি হচ্ছে। এবং অ্যাকচুয়ালি এই জন্যই বললাম যে সব দোষ নাজমুল শান্ত এবং তানজিদ তামিমকেই দেওয়া উচিত, কেন আপনারা আউট হলেন। আর বাংলাদেশের এই মিডল অর্ডার এইভাবে ভেঙে পড়বে, এবং সেটাও হাসারাঙ্গা শেনওয়ার্নের বলে কিংবা মুরালিধরন মেন্ডিসের বলে, সেটা তো আমরা এক্সপেক্ট করেইছি, তাই না? এই যে মুরালি ওয়ার্ন বল করছেন, এরকম তো হতেই পারে। যেভাবে বাংলাদেশ ব্যাটিং করলো, স্পেশালি মিডল অর্ডার, এটা লজ্জার। খেলার মাঠে বা খেলার ব্যাপারে লজ্জা শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমি নিজেই ঘোর বিরোধী, কিন্তু শব্দটা ব্যবহার করে পারলাম না, একবারেই পারলাম না। তাদের লজ্জা পাওয়া উচিত। এই ম্যাচটা এইভাবে যারা হারে, বা এই ম্যাচে মিডল অর্ডার যেভাবে ব্যাটিং করলো, প্রত্যেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখে নিজেকে প্রশ্ন করা উচিত, কি করলি ভাই, কি করলি উইকেটে গিয়ে? একজন মানুষ 2 স্পিনারের এগেইনস্টে দাঁড়াইতে পারলেন না আপনারা? যে ম্যাচটা এত সুন্দর ইভেন হাতের ম্যাচ, সেই ম্যাচটা আপনারা ছেড়ে দিয়ে আসলেন। এই ফার্স্ট ম্যাচটা জেতা থাকলে অনায়াসে বাংলাদেশ এই সিরিজটা জেতার জন্য ফেভারিট থাকতো। খেয়াল করে দেখেন উইকেটের যে অবস্থা, সেটা তানজিদ তামিম এবং শান্তর ব্যাটিং দেখে বোঝা যায় না। আমি আগেও বলেছি, আপনি আসালাঙ্কা 100 করেছেন, তার ব্যাটিংটা খেয়াল করেন। বাংলাদেশও কিন্তু ওভারে জোড়া জোড়া উইকেট তুলেছে। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা 270-80 করে ফেলবে, শ্রীলঙ্কা 150 করে ফেলেছিল 30 ওভারের মধ্যে। শ্রীলঙ্কা কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আসালাঙ্কা 56 তার রান যখন, তখন তিনি বল খেলেছেন 65টা, পরের 50 বল খেলতে রান করেছেন তিনি 58 বলে। খেয়াল করেন, একজন সেট ব্যাটসম্যান 65 বলে 56 রান করেছেন, পরের 50 রান অর্থাৎ 56 থেকে 106, পরের 50 রান তিনি করেছেন 58 বলে। সেট ব্যাটসম্যান হয়েও ওই 50 করতে তার 58 বল লেগেছে। এটা তো প্রপার ইন্ডিকেশন ছিল যে উইকেটটা সময়ের সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন হয়, এই কারণে বল একটু নতুন থাকতে থাকতে যত দ্রুত রান করে নেওয়া যায় ততই ভালো। আপনি কুশালের ব্যাটিং দেখেন, 40 করে গেছেন 100 বেশি স্ট্রাইক রেটে। আমাদের তানজিদ তামিম এক্স্যাক্টলি সেম কাজটা করেছেন। ওই যে আসালাঙ্কা যে ধৈর্য ধরে উইকেটে ছিলেন, যেভাবে মাটি কামড়ে ছিলেন, যে ফোকাস ছিলেন, যে ইন্টেন্সিটি নিয়েছিলেন, কিংবা যেভাবে কনসেন্ট্রেশন করেছেন, আমাদের লিটন, আমাদের মিরাজ কিংবা আমাদের তাওহিদ হৃদয় ধারে কাছেও ছিলেন না। ফলাফল অবধারিতভাবে 0-1, 0-1, 0, গোল্লা গোল্লা। কি বিচ্ছিরি, কি হতচ্ছাড়া, কি জঘন্য ব্যাটিং। এরকম ব্যাটিং বাংলাদেশ দলের প্রত্যেকটা ব্যাটসম্যানের, মিডল অর্ডারের প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ লজ্জা পাওয়ার মতো। তানজিদ তামিম যেভাবে খেলে গেছেন, শান্তর সঙ্গে যেভাবে পার্টনারশিপ করেছেন, এই ম্যাচটা বাংলাদেশ অনায়াসেই জেতার কথা। এরপরে বাকি থাকে ধরেন তাসকিন কিংবা তানভীর কিংবা তানজিম সাকিব। তানজিম সাকিব আর একটু বেটার ব্যাটিং করতে পারেন, কিন্তু তাদের কাছ থেকে আপনার কি এক্সপেক্ট করবেন? যেখানে আপনার লিটন দাস কিংবা আপনার তাওহিদ হৃদয় কিংবা আপনার মেহেদী মিরাজ ক্যাপ্টেন, তারাই যেখানে এলেবেলেভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়ে এলেন, সেখানে আর টেলেন্ডাররা কী করতে পারবেন? জাকের আলীর জন্য ইউ ক্যান ফিল সরি ফর হিম। গত কয়েকটা ম্যাচেই দেখা গেছে জাকের আলী এই সিচুয়েশনে পড়ছেন। উইকেটে এমন একটা সময় গেছেন যখন দল প্রেসারে, এবং ডান বাম থেকে আরও 2জন সেট ব্যাটসম্যান আউট, তাকে বরাবরই খেলতে হচ্ছে টেলেন্ডারদের নিয়ে। আসলে এমন একটা সিচুয়েশনে বাংলাদেশের উচিত মিডল অর্ডার যখন আসে তখন টেলেন্ডার থেকে ব্যাট শুরু করা। এর চাইতে আর কোনো হালকা রসিকতা এই মুহূর্তে করতে পারলাম না।